সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মনরে একবার হরি বল, যে নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল এ ভব সংসারে। যেজন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মন রসনা তেজে বিষয় বাসনা, কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে শেষ মূল বক্তব্যে করিব প্রবেশ। সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন, অদ্যকার্যে কবিগান আমার জীবনের এক ঐতিহাসিক অনুষ্ঠান। কারণ আমি যার ভূমিকায় গাইব গান সবারই সদন। আমি দাঁড়াবো যার ভূমিকাতে, ইতিপূর্বে তিনি দাঁড়িয়েছিলেন এ সভাতে, সশরীরে দিলেন দর্শন। আমি দাঁড়াইয়ে কাব্য সভায় জোড়হাতে প্রণাম করি সেই বিরাট বাবুর রাঙা পায়। তিনি যেন তার কথা কয় গ্রহণ করে আমার হৃদয় আসন। তবে যিনি বিরাট বৈরাগ্য, আমি নই তার একটা চুলের যোগ্য। তার যে পাণ্ডিত্য বিদগ্ধজন জানে বসুধায়। আমি গাহি কবিগান, আপনারা আশিস করেন দান। কিন্তু আজকে আমাকে দাঁড়াতে হবে সেই পণ্ডিতের ভূমিকায়। আর বিপক্ষ কবি যিনি, শ্রদ্ধেয় ডক্টর তুষার চট্টোপাধ্যায় নাম ধরেছেন তিনি। এই দুইয়ের মধ্যে সম্পর্কটা একটু জানার প্রয়োজন। শ্রদ্ধেয় বিরাটবাবু যিনি যখন এই মতুয়া সম্পর্কে গবেষণা করতে চাইলেন, তিনি গবেষণা করতে গেলে জানেন জ্ঞানী গুণী একজন অধ্যাপকের আশ্রয় নেওয়ার আছে প্রয়োজন। একজনকে আশ্রয় করে এই পিএইচডি করতে হয় বিশ্ববিদ্যালয়ের ভেতরে। এই জন্যে বিরাটবাবু নির্বাচন করলেন যে তুষারবাবু সত্যি ভালো মানুষ একজন। সেই পিএইচডি করবার তরে যখন গেলেন তুষারবাবুর গোচরে, সেই সময়ে একটু কথাবার্তা ধরে আজকে হবে আলাপন। যদিও এটা কাল্পনিক কথা, বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, কিন্তু ঘটনা যে ঘটেছিল মিথ্যা নয় কখন। বিরাটবাবুও তুষারবাবুর কাছে গিয়েছিলেন এবং তুষারবাবুর মাধ্যমেই তিনি পিএইচডি করেছিলেন, তাই না? এবং যে সময় তিনি পিএইচডি করার তরে মতুয়ার বাজারে বেড়াতেন ঘুরে ঘুরে, তখন আমার বহু আসরেই ওই যুগল বেশে দুজনকে আমি করেছি দর্শন। সেখান থেকে ভালোবাসা আমার গানে যাওয়া আসা, এটা বলা যায় না দিয়ে মুখের ভাষা, এটা হচ্ছে হৃদয়ের বন্ধন। এ কথা অতি সত্য। বঙ্গবাসী সবাই জানে বিরাটবাবু আর অসীমবাবুর মধ্যে একটা অকৃত্রিম বন্ধুত্ব, সেই বন্ধুত্বের বাঁধন আছে সুনিশ্চয়। তাহলে আজকে সেখান থেকে আলোচনা শুনবেন যত জ্ঞানীজনা। প্লটটা একটু ভাঙিয়ে বললাম সবাই। যখন বিরাটবাবু সেই পিএইচডির জন্য গবেষণার তরে গেলেন তুষারবাবুর ধারে, তুষারবাবু তখন প্রশ্ন করলেন বিরাটবাবুর সদন, আচ্ছা আমার কাছে বলো দেখি মতুয়াটা কি? কারণ আমি যেটুকু করেছি অধ্যয়ন, আমি বলি নিরবধি, তাতে তো মতুয়ারা ব্রাহ্মণ বিরোধী। এটা তো একটা বড় ব্যাধি। এবং তারক গোসাই আখর গ্রন্থে যে করেছে লিখন, আমার কাছে বলো দেখি ওটা মানা যায় নাকি? এই জন্যে আমি সবাই বলি অত্র বিরাটবাবু কিন্তু তুষারবাবুর ছাত্র। এই জন্যে আমি দাঁড়াবো আজ বিরাটবাবুর ভূমিকায়। সর্বপ্রথম করো জোরে প্রণাম করি আমি তুষারবাবুকে উদ্দেশ্য করে। যদিও তিনি সশরীরে বেঁচে নাই এই বসুধায়, তবু আমি দেই সেই বার্তা, সনাতনী সূত্র অনুপাতে মৃত্যু হয় না আত্মা, যা লেখা আছে গীতার পাতায়। নৈনং সিন্ধন্তি শস্ত্রাণি নৈনং দহতে পাবক ন চৈনং ক্লেদয়ন তাপ ন শোষয়তি মারুত। তাহলে আমাদের সনাতন শাস্ত্র অনুসারে আত্মা দেহ ধরে এবং দেহ ছাড়ে। আত্মা অজর অমর অক্ষর বলে ব্যাখ্যা করে আমাদের শাস্ত্রের পাতায়। তাই তুষারবাবু যিনি হয়তো এই জড় দেহ ধরে নাই তিনি, কিন্তু সূক্ষ্ম দেহে তিনি করতেছেন ভ্রমণ।
কিংবা পুনরায় জন্ম ধরে আবার মানুষ হয়ে এসেছেন চরাচরে, যে অবস্থায় থাকুন না কেন আমি করজোড়ে তাকে শ্রদ্ধা ভক্তি করিলাম অর্পণ। আজকে একটু লক্ষ্য করে না শুনলে কিন্তু বুঝতে পারবা না। এই আলোচনা কিন্তু জীবনেও কোনোদিন শোনো নাই। শুনিছ? কোনোদিন শুনিছ? তাহলে একটা নূতন আলোচনা করতে গেলে একটু বোধ বরাদ্দ না থাকিলে নূতন আলোচনা করা যায় না কখন। তাই বলে আমি বলি না যে আমার বোধ বরাদ্দ আছে, ওটা ছাড়িয়ে দিলাম আপনাদের কাছে। এইবার তুষারবাবু হয়ে আমার বাবাজি নির্মল প্রশ্ন করেছে। প্রশ্নপত্র করার পরে সুন্দর একটা গল্প করে, ভালো লেগেছে আমার অন্তরে, আপনাদেরও ভালো লেগেছে। যে কি সুসি আর বিসি বলে নাই আপনাদের কাছাকাছি? তাহলে যে ভদ্রলোকের প্রাণ ও প্রেয়সীর নাম ছিল সুচিত্রা, সে ভদ্রলোক বলল, শোন বন্ধু, বলে রাখি আমার স্ত্রীর নাম আমি পরিপূর্ণভাবে না বলে ছোট্ট করে ডাকি, সুচিত্রা না বলে কি বলে থাকি? শুনছ সুচি? সুচি কোথায় গেলে সুচি? বউ ভাবে আমি অসুচি হলেও আমার স্বামীর কাছে সুচি, আমার স্বামী কত ভালো পাইছি। আর ও কয় কি, ও সুচি। ইয়ে করলি তো আর জ্বালা গড়ে মানুষের গায়ে, ও সুচি। আরে টাকার একটা কায়দা আছে, শুনছ সুচি কোথায় গেলে সুচি, একটা কায়দা আছে না টাকার। তা ওই লোকটা নাকি মনে মনে ভাবে ও বাড়ি গিয়ে ওর বউরে ছোট নামে ডাক দেবে। তাও বাড়ি গিয়ে ওর বউর নাম কি, বিচিত্রা। ও যাই ডাক দেছে, ও বিসি। আর ওর বউ নাকি কয়, আমি তোমার বিসি, তোর এইবার দিছি। এইবার নাকি ঝাঁটা ঝাঁটা নিয়ে এমন বাড়ুয়াইছে, নাক মুখ ফুলোই নিয়ে পরের দিন আইছে। তাই কইছে না? আরে ওটা বিসির দোষ না, ওটা হচ্ছে ওর বুদ্ধির দোষ। যদি বিসি না বলে যদি বলতো, শুনছো চিত্রা, ওর বোধ নাই যে বিচিত্রা বিসি কোয়া যায় না, বি বাদ দিয়ে চিত্রা অত বলা যায়। হ্যাঁ, শুনছো চিত্রা কোথায় গেলে, অচিত্রা। এই জায়গায় আবার কেউ চিত্রা নামে আসে নাকি, আবার ডাক শুনে না বসে, এটা গল্পের চিত্রা কিন্তু। তাহলে কত ভালো হতো। তাহলে এই লোকটা যে ঝাঁটার বাড়ি খেলো, এটা কি বিসির জন্য খেলো না বুদ্ধির ভুলে খেলো? বলুন, আপনারা বলুন। এই জন্য সনাতনী শাস্ত্রে একটা শ্লোক লেখা আছে, আমি উদ্ধৃতি দিয়ে বলছি আপনাদের কাছে। কি লেখা আছে জানেন? বুদ্ধির যস্য বলং তস্য নির্বুদ্ধিস্য কুত বলং। বলি সবার পাশাপাশি বলের চাইতে যার বুদ্ধি বেশি সেই প্রকৃতপক্ষে সবল, আর বুদ্ধিহীন মানুষ চিরকাল দুর্বল। আজকে যদি আমি বলতে যাই একটা কথা, বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, আমি অসীম হয়ে বলতেছি সবার ঠাই, এখন আমি বিরাট বাবুর ভূমিকায় নাই। ভারতের যে সংবিধান লেখা হলো, সেই সংবিধানের প্রিন্সিপাল অ্যাক্ট অফ সিটিজেনশিপ 1955 2(1)(b ফরেনার অ্যাক্টে 1955 সালে লিখে দিল, যদি বিদেশি কেউ পালিয়ে ভারতবর্ষে আসে কিংবা পাসপোর্ট করে এসে ভিসা শেষে যদি থেকে যায়, সে অবৈধ অনুপ্রবেশকারী, তার একমাত্র জায়গা জেলখানায়। সে কোনোদিন নাগরিকত্বের জন্য আবেদনও করতে পারবে না, লেখা রয়েছে। নিয়ে আসেন সংবিধান। যদি না থাকে এখানে দাঁড়ায় গুলি করে দেবেন আমাকে, আমি ওপেন ক্যামেরায় বলছি। প্রিন্সিপাল অ্যাক্ট অফ সিটিজেনশিপ 1955 2(1)(b ফরেনার অ্যাক্ট। সেই সময় আমাদের নেতা যারা কেন বলে নাই, তারা এই তোরা পলাইয়ে যাস না রে, মাইগ্রেশন করে যা, না হয় পাসপোর্ট করে যা, যাইয়ে পাসপোর্ট সারেন্ডার কর। এক নেতাও বলেছে। এই মানুষগুলো সহজ সরল মানুষ, সব বিপদে পড়েছে। বুদ্ধির ভুলের জন্য কি হয়, বিসি হইয়ে বাড়ি খায়, বুদ্ধির ভুলের জন্য বাড়ি খায়। হ্যাঁ, তখন তো বড় বড় নেতা আমাদের ছিল, বড় বড় উপাধি তারা পেল, তারা নিজেদের জীবন বাঁচাতে পালিয়ে পালিয়ে ভারতবর্ষে এলো। ওই মানুষগুলোকে কেন ফেলে এসেছিল, এর জবাব দিতে পারবে? এবং কেন মানুষগুলোকে বলেনি তোমরা কেউ পালিয়ে যেও না, হয় পাসপোর্ট করে যাবে, না হয় মাইগ্রেশন করে যাবে, বর্ডার স্লিপ বর্ডার থেকে নেবে, যাতে একটা দেশে ঢুকছো তার প্রমাণ থাকবে।
এর ভারতবর্ষ হরি ঘোষের গল আসলি ও মাঝের দা নো যাই পাঁচু ওরে ধরিয়ে চলে যাই দালাল ধরেছি, হয় নাকি তাই কোনোদিন? ওই যে আমেরিকায় যারা ঢোকছে এখন বাঞ্জে বাঞ্জে পাঠাচ্ছে, এটা হচ্ছে সংবিধান। এই জায়গায় চুপ করে আসিয়ে বসিয়ে বাড়ি ঘর ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড করে টোরে ভাবতেছে যে কি সুন্দর কায়দা, কত ধরা পড়লি ঠিক পাবে। তারপরে বুঝতে পারছেন কি বলছি? এই জন্য সিএএ করা হয়েছে ওদের মুক্তি দেবার জন্য, যে ওদের আর যাতে অবৈধ অনুপ্রবেশকারী না বলা হয়, কারণ পালাই এসেছে মানুষ। তাহলে বুদ্ধির যস্য বলন্তস্য নির্বুদ্ধিস্য কুত বলন। তাহলে স্যার আপনি যে গল্পটা বললেন আমার ধার, এখন আমি বিরাট বৈরাগ্য হয়ে কথা বলতে চাই। এই গল্পটা বিশ্লেষণ করলে পরে ইহাই ধরা পড়ে ওই বিসি বলার দোষ নয়, বুদ্ধির বুলের জন্য জাটার বাড়ি খাইছিল মুখের পরে। দিলাম ওর গল্প শেষ করি, ঠিক আছে তো নাকি? বুঝতে পারছেন? এর নাম কবিগান। যা বলবে দিতে হবে তার সুন্দর সমাধান। এইবার শুনে যান, প্রথম প্রশ্ন করেছে উত্থাপন, বলছে বিরাট তুমি কথা লবে আমার কাছে বুঝিয়ে দেবে আমাদের আদি ধর্মের নাম সনাতন। আপনারাও জানেন সেই মর্ম আমাদের সনাতন ধর্ম, ঠিক তো? আপনারা ছোটকালে পড়তে গিয়ে স্কুলে যে ধর্ম পুস্তকখানি পেয়েছিলেন তার নাম ছিল সনাতন ধর্ম, ঠিক বলছি কি না বেঠিক বলছি? কথা বলবেন, ঠিক তো? দাঁড়িয়ে বলি সভার সাক্ষাতে, পরবর্তীতে এই ইতিহাস লেখা আছে আমাদের ঐতিহাসিকদের গ্রন্থের পাতে, যে কিভাবে সেই সনাতন ধর্ম হিন্দু ধর্ম হয়েছিল নামকরণ। মনে করি ভাবো না, অত ব্যাখ্যা করতে আমি যাব না। কিন্তু প্রশ্নটা করে গেল যে সনাতন বা হিন্দু ছিল, হরিচাঁদ ঠাকুর যখন এলো, তারক গোসাই যখন হরিচাঁদ ঠাকুরের লীলা লিখতে গেল, তখন কিন্তু তিনি কেন তার মধ্যে একটা সূক্ষ্ম শব্দ ব্যবহার করেছিল, এর তাৎপর্য পর বিশ্লেষণ। একদম হরিলাল লীলামৃতের লাইনগুলো ধরে পাই টু পাই বলে গেছে আসরে। তার মানে স্যার যে উনি পড়াশোনা করেছেন এটা আমি বুঝতে পেয়েছি অন্তরে। মানবকুলে আসিয়া যশমন্ত সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরী, প্রচারিল গুরগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম, জানাইল এ জগৎ ভরি। অনেকে ডেকে কয় মতুয়া আলাদা ধর্ম, এরা হিন্দু নয়, অনেকে কয় কোক। কিন্তু মূল কথা যদি বলি, দাঁড়াই এর সভাতলি, আমরা হরি লীলামৃত খুলি, তারক গোসাইয়ের যে পেয়েছি লিখন, তাতে সূক্ষ্ম সনাতন। আমাকে বলেছে ডাকি, বিরাট তুমি বলো দেখি এই সূক্ষ্ম শব্দ কেন করলো সংযোজন? শুধু সনাতন হতে পারত, সূক্ষ্ম সনাতন। স্যার একটা কথা বলি আমি আপনার ধার, যেহেতু আপনি আমার স্যার, আপনাকে ভর করে আমি এসেছি গবেষণা করবার তরে, এই জন্যে সর্বপ্রথমই আপনাকে আমি করেছি নমস্কার। আজকে যেভাবে আলোচনা, এখানে বাজে কথা কোনো বলাই যাবে না, তবু একটু বেশি বলিছে, আমি একটু বলিছি আপনাদের কাছে, তবু একেবারে নিরামিষ দেব না, মাঝে মাঝে দুই একটা কবানে কি। কারণ আপনারা তো দেখেছেন বিরাট বৈরাগ্য কি পারে, অষ্টক গাইয়ে নাচতেও পারে, ও কোনো ব্যাপার নেই, আমি নাচি এই নেবানে নাও একটু। হরিবল হরিবল। সূক্ষ্ম কাহারে কয় দিচ্ছি আমি পরিচয়। একটা রাজহাঁসের কাছে যদি 10 কেজি দুগ্ধ দেওয়া যায়, 10 লিটার দুগ্ধ দেওয়া যায়, যার নাম রাজহংস, সে গ্রহণ করে কিন্তু ক্ষীরের অংশ সূক্ষ্মটুকু তুলে লয়। ওই সূক্ষ্মটুকু নেওয়ার পরে যেটুকু বাকি থাকে জলীয় অংশ বালতির ভেতরে, ওইটুক কি রাজহংস গ্রহণ করে? বলুন তো সুধিচয়। আছে একটা অপূর্ব খেল, একটা পাকা বেল আপনি যদি হাতির সামনে ধরে দেন মহাশয়, হাতি ওইটাকে সুর দিয়ে ধরিয়ে দেখবেন ফেলবে গালের ভিতরে।
ওর মধ্যে যে সূক্ষ্ম অংশ, ওটা ওর মধ্যে থেকে হাতির এমন শক্তি ঈশ্বর দান করেছে ওর গায়ে, কি বলবো আপনাদের ধারে, ওর ভিতরের সূক্ষ্মটুকু গ্রহণ করে একেবারে গোলাকার চারা আসতে পায়খানা করে ফেলায়। হ্যাঁ, চারা খায় না। স্যার বলি আপনার কাছে, এই সনাতন হিন্দু ধর্ম নামকরণের পরে এর মধ্যে কিছু চারা ঢুকিছে। এই চারা ঢুকালো কারা? ব্রাহ্মণ্যবাদী যারা, মনুবাদী যারা, তারা ঢুকিয়েছে এই চারা। আদি সনাতন ধর্মের মধ্যে ওই রকম বেদারা চারা ছিল না তখন। কিছু বলি সভাতল, আপনাদের বুঝতে হবে ভালো, যাহাকে বৈদিক যুগ বলা হয়, কথা নয় অসঙ্গত, 4 বছর পর পর সেন্সার্স হতো। কোনো ব্রাহ্মণের ছেলে হলেই সে ব্রাহ্মণ বলে পরিচিত হতো, এটা কিন্তু নিয়ম ছিল না সেই সময়। আপনারা দেখেছেন গীতা পড়ে লেখা আছে তার ভিতরে চাতুর্বর্ণময়া শিষ্টং গুণকর্ম বিভাগ অস, মানে কি? শুনে লং দিয়ে কর্ণ, এই যে 4টি বর্ণ, এই বর্ণ কিন্তু জন্ম অনুপাতে নয়। আমাদের আদিশাস্ত্রে কি লেখা রয়? জন্মেন জায়তে শূদ্র সংস্কার দ্বিজোচ্যতে বেদ পাঠেদ ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি স ব্রাহ্মণ। জন্মমাত্র সবাই শূদ্র রয়। শূদ্র মানে কোনো একটা জাতি নয়। শিডিউল কাস্ট মানে ছোট জাত না, তালিকাভুক্ত সম্প্রদায়। এতদিন যারা পিছনে পড়েছিল তার একটা তালিকা করার জন্য বলা হলো যে কাদের পিছনে ফেলে রাখা হয়েছিল, কৌশলের দ্বারায় পড়েছিল মানে রাখা হয়েছিল। এখনো রাখা হচ্ছে না তাই ভাবছেন নাকি? তাহলে 8 পর্যন্ত পাশ ফেল তুলে দিয়েছে কেন? 10 বছর পরে দলিতের ঘরের কোনো সন্তান চাকরি বাকরি আর করতে যাওয়া লাগবে না, পাবে না, পাবে না। আর 15-20 বছরের মধ্যে এই দলিতের ঘরে ওই ঘন ঘন ডাক্তার, উকিল, মোক্তার, ব্যারিস্টার একটাও হবে না। হবে কাদের ছেলে পেলে? আমি দাঁড়িয়ে বলি সভাতলে, যারা ধনিক শ্রেণীর মানুষ তারা পড়াবে প্রাইভেট স্কুলে, টাকার গাদা গাদা দিয়া সন্তানকে লেখাপড়া শিখাইয়া এক শ্রেণীর মানুষ সমস্ত কিছু ভোগ করবে এই ধরনী তলে। আপনি কি ভেবেছেন সরকারি স্কুলে শিখে আপনার ছেলে চাকরি পাবে? লজ্জা হয় যখন বাংলার মুখ্যমন্ত্রী ডেকে কয়, আমি বলেছি মার্কস কম দেবে না কাউকে, আমরা এখন বলেছি 80-90 মার্কস দিয়ে দেবে। মার্কস কি আপনার বাপের সম্পত্তি নাকি নিয়ে দিয়ে দেবে? মার্কস ক্যারি করবে কিসের দ্বারায়? তার ট্যালেন্টের দ্বারায়, তার লেখাপড়ার দ্বারায়। যদি কেউ দেখা যায় 9 পায়, তারা 90 দেওয়া যায়? মনে করো দিয়ে দিল, উপরের থেকে অর্ডার এলো দিয়ে দাও, 8 পর্যন্ত একেবারে 80 দিয়ে দিয়ে পাস করাও। যখন 9-এ যাবে গড়াগড়ি খাবে, 10-এ যাবে আরো গড়াবে, গড়াবে না কি? তাহলে আমি বলি সভা পাস, এই যে 8 পাস, বড় জোর 8 পাসের একটা সার্টিফিকেট পাবে, তাই নয় মাধ্যমিকও পাবে। কিন্তু যখন পরীক্ষা দিতে যাবে, কোনো চাকরির পরীক্ষা হবে, একটাও চাকরি পাবে না, একটাও পাবে না, জয়েন্ট দিতে পারবে না। কি কৌশলগত অবস্থায় আবার সেই পুরানো কথাগুলো, ব্যাপারটা কিন্তু এসেছে এই বসুধায়, বাংলায়, শুধু বাংলায় নয়। দাঁড়িয়ে বলি সভ্য সমাধানে, স্যার এইরকম কিছু জিনিস ঢুকে গেছে এই সনাতন হিন্দু ধর্মের ভিতরে, ওইগুলোকে পরিষ্কার করবার জন্য এসেছে হরিদয়াময়। হরিচাঁদ ঠাকুর যিনি, গুরুচাঁদ ঠাকুর যিনি, এই দলিত পতিতের বান্ধব তিনি। এই জন্যে বাবা গুরুচাঁদ শিক্ষার আন্দোলন করলেন সেই সময়। পিছনে পড়েছিল যারা বাবা গুরুচাঁদের দ্বারা, এবং যারা ধর্মীয় অধিকার পায়নি কোনো সময়, তাই এসেছিলেন শিহরিয়ে মোহিতে তাদের ধর্মীয় অধিকার দিতে। তারা কত ব্যথা নিয়ে চিটে কাল কাটায়। ধর্ম কি? ধর্ম কি বড় বড় চুল রাখা, বড় বড় মালা নেওয়া, বড় বড় টুপি নেওয়া, এটা ধর্ম নাকি? ধর্ম হচ্ছে কি? 2 কথাই বলেছে হরিচাঁদ ঠাকুর, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সত্য কথা কবে, পরসতী পরপতি কহুনা স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে,
সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে কো যেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সেই। তুমি মুসলমান হও, এই কয়টা মানিয়ে চলো। তুমি খ্রিস্টান হও, এই কয়টা কথা মেনে চলো। তোমার এসে সনাতনী হতে হবে না, মতুও হতে হবে না, শুধু মানিয়ে চলো, দেখবার তুমি ভালো মানুষ হয়ে যাওয়া, তুমি ভালো মানুষ হয়ে যাবে। তাহলে ঈশ্বরকে বা ইষ্টকে পেতে গেলে পাওয়া যায় কিসের বলে? একমাত্র প্রেমের বলে। মারামারির দ্বারাই নয়, হিংসা দেশের দ্বারাই নয়, একমাত্র প্রেমের দ্বারাই ঈশ্বর লাভ হয়। সেই কথাটি বলেছেন আমার হরিদয়াময়। এই সূক্ষ্ম কথা এবার বলেছেন জগতে পিতা। যে ব্রাহ্মণ্যবাদ মনুবাদ ছেয়ে গেছে, খুলে বলি আপনাদের কাছে, যার দ্বারায় সমাজের 85% মানুষ দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত হয়ে আছে, সেই মানুষগুলোকে প্রকৃত সত্যটাকে জানাবার জন্য স্বয়ং হরি এসেছেন ভূলোকে। এই জন্য সূক্ষ্ম শব্দ প্রয়োগ করেছেন আমার রসরাজ কবি মহাশয়। ছোট্ট একটা গেয়ে গান আমি দিচ্ছি সমাধান। যে ঠাকুর শ্রী হরিচাঁদ সর্বশক্তিমান, তিনি বলেছেন প্রেমের দ্বারাই সব হয়। প্রেম নগরে বাদিগে বাসা, ওরে প্রেম নগরে বাদিগে বাসা, প্রেম নগরে বাদিগে বাসা, প্রেম নগরে বাদিগে বাসা। ওরে প্রেমিকেরও সঙ্গ নিলে, প্রেমিকেরও সঙ্গ নিলে, ওরে প্রেমিকে প্রেমিকেরও সঙ্গ নিলে ছুটবে না তোর প্রেমের নেশা। প্রেম নগরে বাদিগে বাসা, বাবা বাবা প্রেম নগরে বাদিগে বাসা। ধার্মিক হতে গেলে প্রথম চাই বিশ্বাস। আসতে বিশ্বাস থেকে শ্রদ্ধা জন্মায়, শ্রদ্ধার পরে স্তরে স্তরে আরো উন্নত স্তরে গিয়ে প্রেমের কুড়ি সৃষ্টি হয়, প্রেমের কুড়ি। আসতে বাবা, প্রেম কিন্তু এত সহজ নয়। এই যে আপনারা নারকেল খান, একটু ভালো করে শুনে যান। প্রথমে কি গাছে পাকা নারকেল হয়? বলি আপনাদের কাছাকাছি প্রথম ধরে নারকেল গাছে মুসি নাকি? তারপরে ধীরে ধীরে গুটি হয়। গুটি যখন আস্তে আস্তে বাড়ে, একটু বড় হলে ডাব বলে তারে, জল থাকে ভেতরে। কিভাবে জল হয় আপনারাও জানেন না, আমিও জানি না। পাগল বিজয় সরকারের কাছে একজন এসে প্রণাম করে বলছে, সরকার মশাই পেটটা গরম হয়েছে, সারা রাত পাতলা পায়খানা। কয় কি খাইছিলে? কয় ইলিশ মাছ খাইছিলাম। কয় গোড়া 2 ডাব, কষি ডাব পাড়িয়ে খাও, সারিয়ে যাবে নি। কয় সরকার মশাই আপনি কলেন কি? 50 হাত জলের তলায় ইলিশ মাছ থাকে, ঠান্ডা জায়গা, তাই খাইয়ে হলো পেট গরম। আর 50 হাত উপরে গাছের উপরে হয়েছে ডাব, তাই খাইয়ে হবে পেট ঠান্ডা। কয় মাতুব্বরি করতে যাইয়ে না, কৃষি কি হয় তা তুমিও জানো না, আমিও জানি না, কাজ হবে না, খাও। ধীরে ধীরে ভেতরে নেওয়া হয়। নেওয়া যত মোটা হয় জল তত শুকিয়ে যায়, তাই তো? তারপরে নারকেলে পরিণত হয়। ঠিক
ওই রকম প্রেমটা কিন্তু এত সহজ নয় বাবা। কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীবী সাধুসঙ্গ করে। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, যাহা হইতে হয় জীবের অনর্থ নিবর্তন। অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে রুচি উপজয়, রুচি হইতে চিত্তে বাড়ে আসক্তি প্রচুর, আসক্তি হইতে জন্মে কৃষ্ণ প্রীত্যাঙ্কুর। সেই ভাব গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। তাহলে লাগবে কি আপনার প্রেম, কিন্তু কথা আছে। আপনার সুগার হয়েছে, গেলেন ডাক্তার বাবুর কাছে, সুগারের ট্যাবলেট আছে জেনুমেট 50/500, 50/1000 और এমারিল 1, এমারিল 2, বিভিন্ন রকমের আছে। কিন্তু ওর অনুপান যেটা বলবে ডাক্তার বাবু, ওইটা না মানলে কি ওষুধে সুগার সারবে? কথা কও। একটা ডায়েট কন্ট্রোলের চার্ট দিয়ে দেয় না, না ওষুধও খাবা আর ডেলি 10টা করে রসগোল্লাও খাওয়া, ডাক্তারের ওষুধই কাজ হবে? তাহলে হরিনামও করবা, ডঙ্কাও বাজাবা, খোলকত্তালও নেবা, আর এই আইন মানবার না। কোন আইন? ওইটাই হচ্ছে সূক্ষ্ম। তাই নাহলে তোমার কৃষ্ণ নামেও কাজ হবে না, হরি নামেও কাজ হবে না, আল্লাহ নামেও কাজ হবে না, গড নামেও কাজ হবে না, জীবন ভরে গঙ্গা স্নান করলেও কাজ হবে না। একদম সূক্ষ্ম। সূক্ষ্মের প্রথম কথাই হচ্ছে বাক্যটাকে সত্য করো আগে। সত্য রূপং পরম ব্রহ্ম, সত্য হি পরমন্তপ, সত্য মূলা ক্রিয়া সর্বা সত্যাৎ পরতর নহি। হ্যাঁ, প্রেম তোমার প্রেমের কুড়ি হবে যখন তুমি সাধু সঙ্গে যাবে, একটু হরিনাম করবে, তখন 2-4 ফোঁটা পড়বে, তোমার গড়াগড়িও দেবে, কিন্তু ওটা টেকসই হবে না। আবার বাড়ি ফিরে যাবে, যাতাই হয়ে যাবে। তাই নাহলে গান লিখতো না। কেউ যদি ঢেউ ধরতে পারো প্রেম সাগরে, প্রেমের ঢেউ আসে আবার চলে যায় পরিশেষে। সাধু সঙ্গে মিশে হয়তো 2-4 ফোঁটা পড়লো, কিন্তু ওটা শেষ হয়ে গেল, কিন্তু ওটা শেষ হবে না। স্বয়ং হরির গবেষণা, সেই সূক্ষ্ম গবেষণা, আগে বাক্যটা সত্য করো। এই ঠিক কর, এই বাক্যটাকে সত্য করো। সাচ বরাবর তপনে হি, ঝুট বরাবর পাপ, जिसको दिल में साच है उसको दिल में आप। সাচ বরাবর তপনে হি, সত্যের মতো তপস্যা নাই। ঝুট বরাবর পাপ, মিথ্যার মতো পাপ আর নাই। जिसको दिल में साच है उसको दिल में आप। এই জন্য বলছে নিজের হরির হরিত্ব ছেড়ে দিয়েছে। সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে যে, না থাকুক তার ক্রিয়াকর্ম হরিতুল্য সেই। তার পূজা করলেই হরি পূজা করা হবে। নাম্বার 2, সৃষ্টিকে রক্ষা করে পিতৃধন রাখো ধরিয়ে। স্ত্রীর সঙ্গেও ব্যভিচার হয়, অকারণে যখন পিতৃধন নষ্ট করা, এটা অভ্যাসে পরিণত হয়ে যায়। তুমি যত হরি বল বলো আর কৃষ্ণ বল বলো, আমার গোড়ার ডিম হবে নি। জীবনে বলি আমার লাঠি ভেঙে গেলিয়ে, দলে নিয়ে টেপা টেপি করলে কত টেপা টেপি, সাজলে কত খেপা খেপি, কাজ তো হলো না। এই সূক্ষ্ম তত্ত্বটা তোমাকে মানতে হবে। তুমি মুসলমান হলেও মানতে হবে, হিন্দু হলেও মানতে হবে, খ্রিস্টান হলেও মানতে হবে, শিখ হলেও মানতে হবে। কেন? এইটাই হচ্ছে সনাতনী সূক্ষ্ম তত্ত্ব। যেদিন ইসলাম ধর্ম ছিল না সেদিনও সনাতন ছিল। যদি নবীজির জন্ম না হতো ইসলাম ধর্মের সৃষ্টি হতো না। যদি যীশু খ্রিস্টের জন্ম না হতো খ্রিস্টান ধর্ম জগতে আসতো না।
যদি বুদ্ধদেব জন্ম না নিত, বৌদ্ধ ধর্ম বলে মানুষ জানতো না, তাহলে তার আগে কি ছিল? সনাতন। বোঝা যাচ্ছে কি? ও বাবা, বোঝাতে পারছি নাকি? তাহলে এইগুলো রক্ষা করলে তোমার বিশুদ্ধ প্রেম জাগ্রত হবে। প্রেম নগরে বাজিগে বাসা, প্রেম নগরে বাজিগে বাসা, প্রেম নগরে বাজিগে বাসা। জয় জয় শান্তি হরি প্রেমানন্দে হরি হরি বলো। প্রেমিক রাজার রাজ্যে যাবি, প্রেম প্রতিমা দেখতে পাবি, প্রেমিক রাজা রাজ্যে যাবি, প্রেম প্রতিমা দেখতে পাবি। ও তুই প্রেমানন্দে সুখে রবি, প্রেমানন্দে সুখে রবি। তুই প্রেমানন্দে 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 তুই প্রেমানন্দে সুখে রবি, প্রেমানন্দে সুখে রবি। ছুটবে না তোর প্রেম পিপাসা। প্রেম নগরে বাজিগে বাসা, প্রেম নগরে বাজিগে বাসা। ওরে প্রেমের পোস্তায় প্রেমের পুরী, প্রেমের সজ্জা শয়ন করি, প্রেমের পুস্তক প্রেমের প্রেমের সজ্জা শয়ন বলি। প্রেমের পোস্তায় প্রেমের পুরী, ওরে প্রেমের সজ্জা শয়ন করি, প্রেমের পুস্তক প্রেমের পুরী। প্রেমের সজ্জা শয়ন বলি। ওরে প্রেমিক গুরু সঙ্গ ধরি, হরি হরি বলো, হরি হরি বলো। ধরি তোমরা প্রেমিক গুরু, প্রেমিক গুরু সঙ্গ ধরি, গুরু সঙ্গ ধরি ওরে করো রে মন প্রেম তামাশা, প্রেম নগরে বাজিগে বাসা, প্রেম নগরে বাজিগে বাসা। ওরে মিলাইয়া প্রেমের মেলা আসতে। আমার মনে হয় বর্তমান যুগে সারা পৃথিবী ভরে ধর্ম নিয়ে যা চলছে, বাবা হরিচাঁদ ঠাকুর এই ধর্ম সম্পর্কে যে কথা বলে গেলেন সূক্ষ্ম সনাতন,
বিশ্ব মানবের কল্যাণের জন্য এটা বিশেষ প্রয়োজন। শুধু প্রেম, মারামারি কাটাকাটি হবে না, হিংসা দেশ হবে না, ধর্মের নামে হবে না। আমি হিন্দু, তুমি মুসলমান, তুমি খ্রিস্টান, এরকম না। সবাই প্রেম সে বলো আমরা মানুষ, সবাই প্রেম সে বলো আমরা মানুষ। কবিগুরু রবীন্দ্রনাথ বলেছিলেন, কাউকে জিজ্ঞেস করলে সে বলে আমি মুসলমান, কারো পরিচয় জিজ্ঞেস করলে সে বলে আমি হিন্দু, কাউকে পরিচয় জিজ্ঞেস করলে সে বলে আমি খ্রিস্টান, কিন্তু একটা মানুষ পেলাম না যে বলে আমি মানুষ। কাজী নজরুল ইসলাম চিঠি লিখেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে, হে কবিগুরু, কোনোভাবেই কি হিন্দু মুসলমান একসঙ্গে আমরা বসবাস করতে পারি না? রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, একটা ফোড়া যদি বাইরে হয় অপারেশন করা যায়, তার মধ্যে যে গলদ সেটা বের করে ফেলানো যায়, কিন্তু এই ফোড়াটা মনের মধ্যে অদৃশ্য জায়গায় হয়েছে, যেখানে অপারেশন করার মতো ক্ষমতা কারো নেই। মন, সেখানে ছুরি চলে না। এই জন্য বলছি, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবার জন্য বাবা হরিচাঁদ ঠাকুর যেটা বলে গেছেন, যদি তার কথায় উদ্বুদ্ধ হয় তাহলে আমরা সবাই বিশ্ব প্রেমের প্রেমিক হয়ে যাব, আর ঝগড়া থাকবে না কারো মধ্যে। যার যার ধর্ম সে পালন করবে, প্রেম সে করবে। কেউ দুর্গাপূজায় ঢাক বাজলে বলবে না আজান হচ্ছে বন্ধ করো, কেউ আজান হলে বলবে না আমার কীর্তন হচ্ছে আজান বন্ধ করো। সবাই প্রেম সে বলবে, সবার ধর্ম সবাই আচরণ করো। সেই দিন কবে আসবে পৃথিবীতে? সেদিন আসবে বাবা হরিচাঁদের এই আদর্শ, যেদিন বিশ্ব মানব গ্রহণ করবে। স্যার, এই জন্য আমি আপনার কাছে এসেছি, এইটা নিয়ে গবেষণা করার জন্য। মিলাইয়া প্রেমের মেলা ওরে তুলাইয়া প্রেমের দোলা, মিলাইয়া প্রেমের মেলা দোলাইয়া প্রেমের দোলা, ওরে খেলবি রে মন, শুধু প্রেমের খেলা। খেলবি রে মন প্রেমের খেলা, ওরে খেলবি রে মন, ও রে, ও রে 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 রে, ছাপা রে, খেলবি রে মন, শুধু প্রেমের খেলা। খেলবি রে মন শুধু প্রেমের খেলা। ওরে পাতিয়া প্রেমের পাশা, আরে নগরে বাদিকে বাছা, হে নগরে বাদিকে বাছা।
রাজা যিনি ছোট আমার হরিচাঁদ প্রেম শিরোমণি প্রেম রাজ্যের রাজা যিনি হরিচাঁদ প্রেম শিরোমণি তালে তালে আরে প্রেমের দোকান আরে প্রেমের খনি আর প্রেমের দোকান প্রেমের খনি ওখানে প্রেমের দোকান প্রেমের দোকান প্রেমের দোকান প্রেমের খনি আর প্রেমের দোকান প্রেমের খনি যত প্রেমিক মতুয়ার এই ব্যবসা প্রেম নগরে বাঁধে বাসা প্রেম নগরে বাঁধে বাসা তাই প্রেমিক মহানন্দে বলে আমার হরিচাঁদ কি কথায় মেলে প্রেমিক প্রেমিক মহানন্দে বলে আমার হরিচাঁদ কি কথায় মেলে ওরে প্রেমিক মহানন্দে বলে আমার ওই হরিচাঁদ কি কথায় মেলে প্রেমিক নন্দে বলে আমার হরিচাঁদ কি কথায় মেলে আমার অশ্বিনী কর্তা এখানে যে পদটা লিখেছেন শেষে আমি ওই পদটা গাই না নিজেকে এত ছোট করে লিখেছেন আমার এই মুখ দিয়ে আমি ওটা উচ্চারণ করতে পারবো না এই গানটা যাদের জানা আছে ওই জন্য ওই জায়গাটা আমি আমার মতো করে তৈরি করে গাই ওটা অশ্বিনী কর্তার কাছে শুনেই আমি করি তার কাছে আমি বলে কয়ে করি তিনি যেটা লিখেছে বইতে দেখে নিয়েন ওটা আমি বলতেই পারবো না এত ছোট করেছেন নিজেকে যারা যত বড় তারা তত ছোট হয় এই জন্যই তারা বড় বুঝতে পারছেন আর যে ছোট সে বড় হতে চায় খালি লাফায় আমি বড় আমি বড় আর যারা যত বড় হবে দেখবেন ত্রিনাদপি শুনিছেন ও তরুরেব সহিষ্ণু না অমানীন মানদান ও কীর্তনীয় সদা হরি এই জন্য আমার অশ্বিনী কর্তা লিখেছেন মান অপমান সমান যার তার মতো আর মানিকে ওরে প্রেমিক মহা নন্দে বলে আমার হরিচাঁদ কি কথায় মেলে প্রেমিক নন্দে বলে আমার হরিচাঁদ কি কথায় মেলে
প্রেম তত্ত্ব সার। আর সেই প্রেম পেতে হলে সত্য সার করো বললাম সমাধান। বাক্য সত্য না হইলে যত বলবে হরি হরি, কোন নামে কাজ হবে না শোনো নর নারী। আর পিতৃধন বেভিচারে না হয় যেন ক্ষয়, এই সূক্ষ্ম কথা বাবা হরিচাঁদ এবার বলে যায়। তার কথা মান্য করলে ধন্য হইবে নর নারী। হরি বললেন কথা মানলে সেই আমার হরি। তাই প্রেমানন্দে হরি হরি উলুধ্বনি জয়ধ্বনি করো। এইবার লীলা করেছে আমার হরি আর হর। তাহলে নূতন কি দিতে এলো তাই এই কথার মধ্যে আছে। এই তত্ত্বগুলো হরি এবারে স্পষ্ট করেছে, যেটা কোনো যুগে স্পষ্ট করে। যত এলো অবতার কেউ কিন্তু এমন ভাবে বলে নাই বিশ্বের মাঝার। এইবার আমার হরি ঠাকুর সকলের তরে, যাতে সবাই ঘর সংসার করে সেই প্রেম পেতে পারে। এইটা এবার হরিচাঁদ করে গেলেন দান। একবার হরিচাঁদের পিঠে একটা তাহলে রাম এলো, কৃষ্ণ এলো, এলো চৈতন্য গোসাই। এই পরিষ্কার করে সূক্ষ্ম কথা নাহি পাই। চৈতন্য মহাপ্রভু কি বললেন? হরের নাম হরের নাম হরের নাম ওইব কেবলম কলৌ নাস্তে বনাস্তে বনাস্তে বগতিরন্যথা। আর আমি কি আলোচনা করলাম? হরি নামে কিছুই হবে না ওই কটা কথা না মানবি। কি কিছু হবে না। তুমি যদি মুখ দিয়ে খালি ঘন ঘন ফসর ফসর মিথ্যে কথা কও, আর মাইয়া মানুষ দেখলেই যদি কুতুর কুতুর করো, পিতৃধন যদি নষ্ট করো, আর ঘন ঘন একবার হরি বল হরে কৃষ্ণ গোড়ার ডিম হবে। কোনোদিন তোমার গেরুয়া না পড়লেও হবে, কোনো মালা না নিলেও হবে। এই কথা কয়টা পালন করো। মাথায় টুপি না নিলেও হবে। এই কথা কয়টা পালন করো। তুমি সোনার মানুষ হয়ে যাবে। যেমন গোপাল সাধু ছিল, সোনার মানুষ গোপাল সাধু নামকরণ হইল। কি তুমি এমন মানুষ হয়ে যাবে, সোনার মানুষ না, পরশমণি হয়ে যাবে তুমি। তোমার পরশে এলে পরে মানুষ লোহা সোনা হবে। প্রেমানন্দে বদন ভরে হরি গুণ পারবা। আমি কাউকে ছোট করছি না। তাহলে সমস্ত কিছুর মূল তত্ত্ব এবার হরি দিল। তাই বলছি স্যার আমি দাঁড়াইয়ে সভ্য সনাতন। এই তত্ত্ব প্রচার করতে সারা বিশ্বময় আমি গবেষণা করতে আপনার চরণে নিয়েছি আশ্রয়। আমি নমশূদ্রের ছেলে বলে দিবেন নাই আমায় ঠেলে। আপনি তো স্যার জন্ম নিয়েছেন তথাকথিত ব্রাহ্মণ কুলে, কিন্তু বড় ভালো লাগে যখন আপনার দিতে চাই। তথাকথিত বামুনদের মতো আপনার গলায় পৈতা নাই। কেন নিলেন না গলায় পৈতা? যার নাম উপনয়ন। যদি পারেন একটু ব্যাখ্যা করে বলিবেন এখন। পাইতে ভালো লেগেছে বলে এসেছি আপনার ধারে, আমাকে একটু সুযোগ করে দেবেন তাই এবারে। পরিষ্কার জবাব দিলাম আমি সভ্য সবার খাই, তবে প্রথমবারে বেশি বলে আর কাজ কিছু নাই। দেখি এরপরে স্যার এসে আমার কি কথা কয়, কোন কোন ভাবের ভাব ধারায় আজ উঠাই লয়। স্যারের কথা শুনে শুনে মনে আসে ভাবো, আমি আবার এসে সভা পাশে জবাব দিয়ে যাব। থাক, তাহলে মূল কথা কি? ডাক্তারের কথা যদি তুমি না মানো ওষুধ খালিও কাজ হবে না।
মূল কথা কি, হরি নাম, কৃষ্ণ নাম, রাম নামে কোনো নামে কাজ হবে না যদি তুমি ওই বাক্য কয়টা পালন না করো। একজনের সুগার হইছে, ডাক্তারবাবুর কাছে গেছে, ফাস্টিং 210 আর পিপি 350, খাবার 2 ঘন্টা পরে 350 আর ভোরবেলা না খাইয়ে 210। ডাক্তার কয় এই জায়গা বস, ওষুধ আমি দিচ্ছি, বেটা তুই কি কি খাস, সকালে কি খাস, দুপুরে কি খাস, রাত্রি কি খাস? ও কয় সকালে আমি 40 খান রুটি খাই। ডাক্তারের চোখ চড়ক গাছ হয়ে গেছে। আর দুপুরে 2 केजी चालीर भात लगे हमार, उसको शुगर हुआ ना, सवेरे टिफिन में उसको 40 पीस रोटी लगता है और दोपहर में 2 केजी राइस। रात में क्या खाता है? रात्रे की खास? रात्रे खाई सर आमी 30 खान रोटी खाई। শোন ওষুধ আমি দিচ্ছি, সকালে 4 খান রুটি খাবি আর দুপুরে 2 আতা ভাত খাবি আর রাত্রিবেলা 4 খান রুটি খাবি। কয় ঠিক আছে তাই করবানে। 1 মাস ওষুধ খাইয়া আবার আইছে, সুগার আরো বাড়িছে। কই যা ওষুধ দিলাম আর তোরে যা অনুপান বলিয়ে দিলাম, ডায়েট চার্ট যেটা দিলাম, এটা তো সুগার বাড়ার কথা না। শোন সকালে 1 খান রুটি খাবি, দুপুরে 1 আতা ভাত খাবি, আরও কমাবো, রাত্রি 1 খান রুটি। কয় ঠিক আছে ডাক্তারবাবু কোনো অসুবিধা নাই। ওষুধের পাওয়ার একটু বাড়াই দিয়েছে, আবার 1 মাস পরে আরও বাড়িছে। ডাক্তার কয় আজকে তোরে ওষুধ দেবো না, তুই সকালে খাইস কয়টার সময়? কয় আপনি যেরম বলিয়ে দিয়েছেন ঠিক 9টার সময় 1 খান রুটি খাই আর দুপুরবেলায় ঠিক 1 আতা ভাত খাই, আর আপনি কইছেন রাত্রিবেলা সকাল সকাল 9টার মধ্যে যেন আমি আবার 1 খান রুটি খাইয়ে ঘুমাই পড়ি, তাই করি। কয় তুই বাড়ি যা, কালকে তোর বাড়ি ওষুধ পৌঁছে যাবে। ঠিক 9:45টার সময় ডাক্তারবাবু নিজে সশরীরে ফিজিক্যালি একেবারে নিজের বডি নিয়ে ওই বাড়ি হাজির হইছে। গিয়া যাইয়ে দেখে এইরকম 1 খান রুটি বানাচ্ছে, এইরকম সাইজ, আর তাফাল জ্বলতেছে, ওতে রুটি সেঁকবে তাফাল যাতে গুড় জ্বালায়। কই তুই কি বানাচ্ছিস? কই আপনি 1 খান রুটি খাইতে কইছেন, আমি 1 খান রুটি বানাচ্ছি। যে আটা দিয়ে 40 খান রুটি বানাতাম সেই আটাই গোলাইছি, 1 খান বানাচ্ছি। আপনি তো খানে কমাতি কইছেন, পরিমাণে তোর কমাতি কোন নাই যে আটা কমাই দেবা। আমি সেই 40 খান রুটি যে আটা দিয়ে ওই দিয়েই গোলাইয়া 1 খান করে রুটি বানাই, আমি খাচ্ছি এই 1 মাস। 2.5 কিলো আটা। কয় দুপুরবেলা? কই ওই 1 আতা ভাত খাই, আতারটা বানাই আনছি কামারের দ্বারে, যাতে 2 কেজি চালির ভাত ধরে, ওই 1 আতার বেশি আমি খাই না। কই ওরে শালার ফাজিলির ফাজিল, তোর সুগার 60 পারে এমন মানুষ নাই ব্রাজিল। পারবে? পারবে? পারবে না, কেউ পারবে না। ডাক্তারের বাবারে গুলিয়ে বাটিয়ে খাওয়ালিও পারবে না। হরিনাম করো আর কৃষ্ণ নাম করো, রাম নাম করো আর কালী নাম করো, আল্লাহ নাম করো আর যিশু নাম করো। ধরো আমার কথা ধরো, হরি ঠাকুর যা বলে গেছে, যে মানবে না তার কোনো নামে কাজ হবে না, হবে না, হবে না। তবে কেন বেশি কথা বলিবারে যাই, বেশি বলে প্রথমবারে আর দরকার নাই। যেভাবে প্রশ্ন করেছিল আমার স্যার, জবাব দিয়ে গেলাম সভ্য সমাধান। এরপর তুষারবাবুর সভাতে আসিবেন, তার জ্ঞান মতো কথা বলে যাবেন, দেখি কোনভাবে সে কোন কথা আসরেতে কয়, কোন ভাবের দেয় তার ভাবের পরিচয়। প্রথম ভাবের ভাব আমার সাঙ্গ হয়ে গেল। জয় জয় হরিচাঁদ, গুরুচাঁদ, তারকচাঁদ, হীরামন, গোলকচাঁদ, অশ্বিনী, গোপাল চাঁদ, প্রেমানন্দে একবার হরি হরি বলো, হরি বল। বৃষ্টি নাই।